ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যকে উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সির বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসি গ্যাবার্ডের সমালোচনা করেন। এ সময় ইরান ইসরায়েল সংঘাতের হালনাগাদ নানা তথ্য নিয়েও কথা বলেন ট্রাম্প। জানান, তেহরানকে যুদ্ধ থেকে সরে আসতে 2 সপ্তাহের সময় দিয়েছেন তিনি। ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত হলেও 7 অক্টোবর হামাসের আক্রমণের ব্যাপারে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি মোসাদ। এবারে ব্যর্থ সেই গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভরসা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভরসা নেই দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর ওপর। নিজের মনোনীত ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসি গ্যাবার্ডকে ভুল বলতেও এতটুকু দ্বিধা করলেন না তিনি। এর আগে দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলেছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকলেও কয়েক বছর সময় লাগতে পারে তাদের। তবে সম্প্রতি ট্রাম্প দাবি করেন পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান, যে কারণে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য উঠে পড়ে লাগেন তিনি। কয়েক দফা আলোচনার পরও যখন ইরানের সাথে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় আমেরিকা, সে সময় আচমকা তেহরানে আক্রমণ করে বসে ইসরায়েল। তেল আবিবের এমন আগ্রাসনকেও অনেকটা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করলেন ট্রাম্প। শুক্রবার নিউ জার্সি সফরকালে ট্রাম্প বলেন ইরানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় লাগবে তার। যুদ্ধ থেকে ফিরে আসতে ইরানকে 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংঘাত প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন পরিস্থিতি বুঝে তিনি যুদ্ধবিরতিতে সমর্থন করতে পারেন, তবে ইসরায়েল যেহেতু সুবিধাজনক অবস্থানে আছে তাই এক্ষেত্রে হস্তক্ষেপ করা কিছুটা কঠিন হবে বলে মনে করেন তিনি। ইরানের যথেষ্ট তেল মজুদ থাকার পরও দেশটির বেসামরিক পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। জানান ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে আছেন তিনি। গোয়েন্দা তথ্য অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের এই মুহূর্তে কোনো সক্ষমতা নেই, তাই দেশটির সাথে সমঝোতার যথেষ্ট সময় আছে বলে মনে করেন সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড। শুক্রবার এমএসএনবিসিকে তিনি বলেন ইরানের উপর হামলা চালানোর আগে আলোচনার মাধ্যমে ইসরায়েল ইরান সংকট নিরসনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। ইরানকে আলোচনার টেবিলে বসার জন্য 2 সপ্তাহ সময় দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে মনে করেন সাবেক আর্মি জেনারেল রবার্ট আব্রামস। এদিকে ইরানকে তার মিত্র চায়না ও রাশিয়া কোনো সমর্থন দিচ্ছে না বলে দাবি করেছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। গত 25শে মার্চ সেনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে জাতীয় নিরাপত্তা নিয়ে হালনাগাদ প্রতিবেদন তুলে ধরেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। সে সময় তিনি স্পষ্ট জানান কয়েক সপ্তাহ বা মাসের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই ইরানের। নিজ দেশের গোয়েন্দা তথ্যের ওপর ভরসা না রেখে এখন ইসরায়েলের মুখের কথায় ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের কড়া সমালোচনা করে সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড বলেন হঠাৎ করে ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতায় এগিয়ে গেছে এই তথ্য গ্রহণযোগ্য নয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের এই মুহূর্তে কোনো সক্ষমতা নেই, তাই দেশটির সাথে সমঝোতার যথেষ্ট সময় আছে বলেই মনে করেন রোড আইল্যান্ডের এই ডেমোক্রেটিক সেনেটর। বলেন যদি শক্ত প্রমাণ পাওয়া যায় যে ইরান এইসব অস্ত্র বানাচ্ছে তবেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা চিন্তা করতে হবে। ইরানকে আলোচনার টেবিলে বসার জন্য 2 সপ্তাহ সময় দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলেই মনে করেন সাবেক আর্মি জেনারেল রবার্ট অ্যাব্রামস। তিনি বলেন ইরাকে ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালিয়েছিল আমেরিকা, তাই ইরানের ক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি করা উচিত হবে না। এদিকে ইরানকে ব্যর্থ রাষ্ট্র দাবি করে সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন দেশটির গভীর সংকট দেখেও তাদের দীর্ঘদিনের মিত্র চায়না ও রাশিয়া কোনো সমর্থন দিচ্ছে না। ইরান পারমাণবিক অস্ত্র স্থাপনা নিয়ে পূর্বে করা সব চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের সক্ষমতা নিয়ে হোয়াইট হাউস ও ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মতপার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিআইএ এর সাবেক সিনিয়র ইন্টেলিজেন্স কর্মকর্তা মার্ক পলিমোরাপোলিস। এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ডের তথ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিশ্বাস গুরুত্বপূর্ণ সংকটের আভাস দেয়। এদিকে পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি রিচার্ড স্টেনগেল প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন ইরান যুদ্ধে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার। সব ধরনের উপকরণ থাকার পরেও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের কত সময় লাগতে পারে তা নিয়ে দেশের গোয়েন্দা বিভাগ আর হোয়াইট হাউসের রয়েছে ভিন্ন ভিন্ন মত।
হোয়াইট হাউস বলছে কয়েক সপ্তাহের মধ্যেই ইরান এই অস্ত্র তৈরি করতে পারবে। অন্যদিকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছিলেন কমপক্ষে 1 বছর সময় লাগবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে সিআইএর সাবেক সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার মার্ক পলিমোরাপলিস মন্তব্য করেন, এমন পরিস্থিতি উদ্বেগজনক যেখানে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের কথা সত্যি ভাবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সাফাই দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এটাও একটা গোলমেলে ব্যাপার। পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক রিচার্ড স্টেনগেল মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে মহান মনে করেন এবং সকল বিষয়ের বিশেষজ্ঞ ভাবেন, তাই ইরান যুদ্ধে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করার তাগিদ দেন। স্টেনগেল মনে করেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে ইরান সংকটের কূটনৈতিক সমাধানের পথ অনেকটাই বন্ধ করে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা, তাই দেশটির সাথে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তাই নিয়ে সন্দেহ পোষণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার জেনেভায় এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আমেরিকার উপর আর আস্থা রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, পরমাণু আলোচনায় ওয়াশিংটন আন্তরিক ছিল কিনা সেটা এখন ভেবে দেখা দরকার। ট্রাম্প প্রশাসন হয়তো সমঝোতার নামে ইসরায়েলকে বিমান হামলার সুযোগ করে দিতেই বৈঠকের নাটক সাজিয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। 2 সপ্তাহের মাঝে কূটনৈতিক সমাধান কিংবা চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা এমন প্রশ্নে আরাকচি বলেন, ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলেই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতে পারে। অবশ্য নিউজার্সিতে নেমে প্রেসিডেন্ট জানিয়েছেন, তেল আভিভকে এই মুহূর্তে কোনো ফোন দেওয়ার ইচ্ছে তার নেই। গত রবিবার ওমানের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার 6ষ্ঠ দফায় বৈঠক শুরু হওয়ার ঠিক 2 দিন আগে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় তেহরানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। গোটা আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাসে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আচমকা সমন্বিত আক্রমণে শত্রু শিবিরের শীর্ষ সমরবিদ এবং বিজ্ঞানী হত্যায় অভাবনীয় সাফল্য পেয়েছে আইডিএফ। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ওই হামলায় আমেরিকার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুখ খোলেন তখন বোঝা যায় হামলার পুরো ছকই তার জানা ছিল। তার মানে একদিকে বৈঠকের মূলা ঝুলিয়ে অন্যদিকে তেল আভিভকে আক্রমণের সবুজ সংকেত দেয় ওয়াশিংটন। আমেরিকার এমন দ্বিচারিতা নতুন কিছু নয়। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইসরায়েলি হামলা বন্ধ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর এক ফাঁকে এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকার দেন তিনি, যেখানে তিনি সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসন হয়তো সমঝোতার নামে ইসরায়েলকে বিমান হামলার সুযোগ করে দিতেই বৈঠকের নাটক সাজিয়েছিল। তিনি বলেন, পরমাণু আলোচনায় ওয়াশিংটন আন্তরিক ছিল কিনা সেটাই এখন ভেবে দেখা দরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও জানান, কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা, তাই দেশটির সাথে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমেরিকার উপর আর আস্থা রাখা যায় কিনা সেই ব্যাপারেও তিনি নিশ্চিত নন। 2 সপ্তাহের মাঝে কূটনৈতিক সমাধান কিংবা চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা এমন এক প্রশ্নে আরাকচি বলেন, ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কলেই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতে পারে। অবশ্য নিউ জার্সিতে নেমে প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, তেল আভিভকে এই মুহূর্তে কোনো ফোন দেওয়ার ইচ্ছে তার নেই, কেননা যুদ্ধে আইডিএফ এর জয় দেখতে পাচ্ছেন তিনি। এছাড়া ইউরোপ অর্থাৎ E3-র সঙ্গে ইরানের আলোচনায় তেমন কোনো লাভ হবে না বলেই মনে করেন ট্রাম্প। জানালেন, তেহরান মূলত ওয়াশিংটনের সাথেই কথা বলতে উন্মুখ হয়ে আছে। You have a disproportionate amount of people that are the people that you're talking about. At the same time, we have to get. কিন্তু ইরানের একটি টিভির সঙ্গে আরাকচি সাব জানিয়ে দিলেন, ইসরায়েলি আগ্রাসন চলাকালে কারো সাথেই আলোচনায় বসবে না তার দেশ, বিশেষ করে আমেরিকার সঙ্গে বৈঠকে বসার তো কোনো প্রশ্নই আসে না। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আইনসঙ্গত নয় বলে
রায় দিয়েছে ফেডারেল আদালত। শুক্রবার ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস এই রায় দেন। আদালতের রায় অনুযায়ী হার্ভার্ডে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে ডিএইচএস এর নোটিশ কার্যকর হবে না। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেন বারোস। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করার এখতিয়ার রাখলেও বাড়াবাড়ি করেছেন বলে জানায় ফেডারেল আদালত। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি না করতে ট্রাম্প প্রশাসনের নির্দেশকে আবারও আটকে দিয়েছে ফেডারেল আদালত। ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস স্বাক্ষরিত রায়ের নথি পর্যালোচনা করে এনবিসি নিউজ জানায়, আইভি লীগ প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধে ট্রাম্প প্রশাসনের নির্দেশ আইনসঙ্গত নয় বলে বিবেচনা করছে ফেডারেল আদালত। এই মাসের শুরুতেই হার্ভার্ডে ভর্তিচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দেওয়া এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বাতিল করা বিষয়ে ডিএইচএস এর নির্দেশনাকে সাময়িকভাবে স্থগিত করেন এলিসন বারোস। আদালতের রায় অনুযায়ী হার্ভার্ডে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে ডিএইচএস এর নোটিশ কার্যকর হবে না। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেন বারোস। এছাড়া বৈধ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের নাজেহাল না করার নির্দেশও দিয়েছেন তিনি। আগামী 72 ঘন্টার মধ্যে আদালতের আদেশ কার্যকরে ফেডারেল সরকারের কর্মকর্তাদের যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই ফেডারেল বিচারক। এর আগে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামসের সার্টিফিকেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল করে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরে হার্ভার্ডকে চিঠি পাঠান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নম। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন বলে জানিয়েছে ফেডারেল আদালত। এর আগে আইস বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করে ক্যালিফোর্নিয়া। নবম সার্কিট কোর্টে 3 বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল জানায়, ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করেছে। বিচারকদের প্যানেল আরও জানায়, স্টেট কর্তৃপক্ষের উপর কর্তৃত্ব আরোপের চেষ্টা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন, লস অ্যাঞ্জেলেসে সহিংসতা উস্কে দিতেই উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া। লস অ্যাঞ্জেলেস সফরের সময় ভাইস প্রেসিডেন্ট বলেন, নাটক মঞ্চস্থ করতেই বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছিলেন প্যাডিয়া। ডেমোক্রেটিক সেনেটরকে অভিনেতা হোসে প্যাডিয়া বলেও সম্বোধন করেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে 4টি পৃথক হুমকিতে মুসলিম এ মেয়র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। ডেমোক্রেটিক প্রাইমারি ঠিক 1 সপ্তাহ আগে পাওয়া এই হুমকির কারণে দেহরক্ষী নিয়োগ দিয়েছেন মামদানি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা বলছে এনওয়াইপিডি হেড ক্রাইম টাস্ক ফোর্স। প্রাইমারি নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে এমন একটা সময়ে জোরান মামদানি প্রাণনাশের হুমকি পেলেন, যখন সিটি জুড়ে চলছে আগাম ভোট। বৃহস্পতিবার অ্যাস্টোরিয়ায় আগাম ভোটও দিয়েছেন মামদানি। একাধিক ভয়েস মেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মামদানির ব্যক্তিগত গাড়ি এবং অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির অফিসে এই ভয়েস মেল পাঠানো হয়। মামদানির ক্যাম্পেইন জানিয়েছে, যদিও তার ব্যক্তিগত কোনো গাড়ি নেই, তবুও নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনওয়াইপিডি হেড ক্রাইম টাস্ক ফোর্স। তবে এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সোচ্চার থাকায় মামদানিকে এই হত্যার হুমকি দেয়া হয়েছে। একজন মুসলিম হিসেবে হত্যার হুমকির ঘটনায় মর্মাহত বলে জানান মামদানি। এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো। এটি অগ্রহণযোগ্য এবং সবাই মিলে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান কুমো। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারির সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে বাংলাদেশে অধ্যুষিত ব্রুকলিনে। তাই সিটি মেয়র হিসেবে কে নির্বাচিত হবেন তা নির্ধারণে গুরুত্ব বাড়ছে এই বড়োর ভোটারদের। তাছাড়া ব্রুকলিন থেকে কাউন্সিলর পদে একমাত্র বাংলাদেশি শাহানা হানিফ প্রার্থী হওয়ায় বাংলাদেশি কমিউনিটির ভোটারদের মধ্যে কাজ করছে বাড়তি আগ্রহ। নিউ ইয়র্ক সিটির মোট ভোটার সংখ্যা প্রায় 5 মিলিয়ন। এর মধ্যে শুধু ব্রুকলিন বড়োতে ভোটার সংখ্যা 403,434 জন, যার বড় একটা অংশই বাংলাদেশি আমেরিকান।
14 জুন ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট শুরুর পর প্রথম 7 দিনে ভোট পড়েছে 252,312টি। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ব্রুকলিনে 93,432টি। ব্রুকলিনের নাগরিকদের প্রত্যাশা, সিটি মেয়র কাজ করবেন নাগরিকদের অধিকার রক্ষায়। I think as a young Bangladeshi Muslim American, we should definitely support Mamdani. I think he's doing a great job. এইসব সমস্যাগুলি যে সমাধান করবে, যে সত্যিকার একটা হিউম্যান হিসেবে কাজ করবে, হিউম্যানিটিকে বড় হিসেবে করে দেখবে, সেই ধরনের প্রার্থী আমরা আগামী নির্বাচনে, মেয়র নির্বাচনে নির্বাচিত করব। ব্রুকলিন থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে নির্বাচনের মাঠে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তাকে ঘিরে বাঙালিদের মধ্যে উৎসাহের কমতি নেই। শাহানা হানিফ তো আমাদের নিজেদেরই মেয়ে, তো ও একটা আরব ছিল, খুব ভালো কাজ করেছে কমিউনিটির জন্য। ও একজন বাঙালি হিসেবে এবং আমাদের কমিউনিটির হিসেবে, আমাদের কমিউনিটির একজন মেয়ে বাঙালি হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি। আমেরিকান নির্বাচনের নেতিবাচক দিক ভোটারদের ভোট প্রদানে অনীহা। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমেরিকান বাংলাদেশিরা। আমরা যারা সিটিজেন, আমেরিকান সিটিজেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা ভোট দিব, ভোট দিতে হবে আমাদেরকে। ঘরে বসে না থাকে আমরা ডেফিনেটলি ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। অবশ্যই আমরা এই ভোটের মাধ্যমেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। নিউ ইয়র্ক সিটির নগরপিতা হিসাবে আমরা এমন একজনকে চাইব যিনি আমাদের কমিউনিটির স্বার্থে কাজ করবেন। তবে যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না, 23 জুনের মধ্যে তারা মেইল ভোটের জন্য আবেদন করতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।